আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে যে প্রশ্নোত্তরগুলো আলোচিত হবে সেগুলো পাঠ্য বই খুঁটিয়ে পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগের প্রশ্ন, অষ্টাদশ শতকে ফ্রান্সের অর্থনীতি ছিল রাজতান্ত্রিক নাকি সমাজতান্ত্রিক? উত্তর হবে রাজতান্ত্রিক। দুই দাগের প্রশ্ন, কাদের হাত ধরে ফ্রান্সে স্বৈরাচারী রাজতন্ত্রের উদ্ভব ঘটে? উত্তর হবে রাজা ত্রয়োদশ লুই ও তার মন্ত্রী কার্ডিনাল রিশলুর হাত ধরে। তিন দাগের প্রশ্ন, আমি ই রাষ্ট্র উক্তিটি কার? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজা চতুর্দশ লুই এর। চার দাগের প্রশ্ন, কোন রাজা নিজের ইচ্ছাকেই আইন বলে ঘোষণা করেন? এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ষোড়শ লুই। পাঁচ দাগের প্রশ্ন, ফ্রান্সের আইনবিধি কেমন ছিল? উত্তর হবে ফ্রান্সের আইনবিধি ছিল জটিল ও ত্রুটিপূর্ণ। সারা দেশে একই রকম আইনবিধির প্রচলন ছিল না, কোথাও জার্মান কোথাও রোমান আইন ছিল। এভাবে ফ্রান্সে প্রায় 400 রকমের আইন চালু ছিল। রাজা ছিলেন লোকস রেক্স বা সাক্ষাৎ আইন। ছয় দাগের প্রশ্ন, প্রজাদের শাসন করার প্রয়োজনীয় আইনগুলি স্বাধীনভাবে প্রণয়নের ক্ষমতা রয়েছে একমাত্র রাজার। কে ঘোষণা করেন? উত্তর হবে পঞ্চদশ লুই। সাত দাগের প্রশ্ন, ফ্রান্সের বিচার ব্যবস্থা কেমন ছিল? উত্তর হবে ফ্রান্সের বিচার ব্যবস্থা ছিল দুর্নীতিতে ভরা। বিচারকদের বেশিরভাগই ছিলেন অসৎ ও দুর্নীতিগ্রস্ত। অনেক সময় অভিজাতরা বিচারকদের পদ অর্থের বিনিময়ে সরকারের কাছ থেকে কিনে নিতেন। এক কথায় ফরাসি বিচার ব্যবস্থা ছিল এক প্রহসন মাত্র। বংশ পরম্পরায় নিযুক্ত বিচারকরা ন্যায় বিচার অপেক্ষায় নিজেদের স্বার্থ সিদ্ধিতেই বেশি আগ্রহী ছিলেন। আট দাগের প্রশ্ন, ইন্টেন্ডেন্ট নামে কর্মচারীগণ নিজেদের স্বার্থ পূরণের জন্য প্রজাদের উপর অত্যাচার চালাতো, ঠিক না ভুল? উত্তর হবে ঠিক। নয় দাগের প্রশ্ন, লেথ্রো দ্য ক্যাসে নামে গ্রেফতারি পরোয়ানার সাহায্যে বিনা বিচারে যে কোনো সাধারণ ফরাসি নাগরিককে কারারুদ্ধ করা যেত, ঠিক না ভুল? উত্তর হবে ঠিক। 10 দাগের প্রশ্ন, লেথ্রো দ্য গ্রেস জারির মাধ্যমে যে কোনো অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি দেওয়া যেত, ঠিক না ভুল? উত্তর হবে ঠিক। 11 দাগের প্রশ্ন, অ্যাডাম স্মিথ কে ছিলেন? ব্রিটিশ অর্থনীতিবিদ। 12 দাগের প্রশ্ন, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন কে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর হবে অ্যাডাম স্মিথ। এটা ওয়েলথ অফ নেশন গ্রন্থে তিনি বলেছেন। এটাও আলাদা প্রশ্ন হিসেবে আসতে পারে যে ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কার লেখা? উত্তর কি? অ্যাডাম স্মিথ। 13 দাগের প্রশ্ন, ফ্রান্সে মোট সম্পদের শতকরা 95% মালিক ছিলেন কারা? উত্তর হবে প্রথম ও দ্বিতীয় শ্রেণী অর্থাৎ যাজক ও অভিজাতরা। 14 দাগের প্রশ্ন, ফ্রান্সের মোট শতকরা 5% সম্পদের অধিকারী ছিলেন কারা? উত্তর হবে তৃতীয় সম্প্রদায়। 15 দাগের প্রশ্ন, ফ্রান্সের শতকরা 95% রাজস্ব কাদের থেকে আদায় করা হতো? উত্তর হবে তৃতীয় সম্প্রদায়ের থেকে। 16 দাগের প্রশ্ন, মারি আন্তোয়ানেট কে ছিলেন? উত্তর হবে রাজা ষোড়শ লুই এর স্ত্রী। 17 দাগের প্রশ্ন, ফার্মিয়ের জেনারেলের কাজ কি ছিল? উত্তর হবে রাজাদের হয়ে কর স্থাপন ও তা আদায় করা। 18 দাগের প্রশ্ন, ফরাসি সমাজে সুবিধাভোগী কারা ছিলেন? উত্তর হবে প্রথম দুই শ্রেণী অর্থাৎ যাজক ও অভিজাতরা। 19 দাগের প্রশ্ন, পেইসের চুক্তি কবে হয়? উত্তর হবে 1561 খ্রিস্টাব্দে হয়। 20 দাগের প্রশ্ন, কোন চুক্তি অনুযায়ী যাজকরা তাদের ভূ সম্পত্তির জন্য প্রথামতো সরকারকে নিয়মিত কর দিত না? উত্তর হবে পেইসের চুক্তি। 21 দাগের প্রশ্ন, যাজকরা কেবলমাত্র কোন কোন কর সরকারকে দিত? উত্তর হবে দান ও দেশি। 22 দাগের প্রশ্ন, ফরাসি সমাজের গরিষ্ঠ অংশ ছিল ড্যাশ? উত্তর হবে সুবিধাহীন তৃতীয় শ্রেণী।
23 দাগের প্রশ্ন, ফ্রান্সের ত্রুটিপূর্ণ কর ব্যবস্থা সম্পর্কে কোন প্রবাদটি প্রচলিত ছিল? উত্তর হবে দ্য নোবেলস ফাইট, দ্য ক্লার্জি প্রেস অ্যান্ড দ্য পিপল পে, অর্থাৎ অভিজাত শ্রেণী যুদ্ধ করে, যাজক শ্রেণী প্রার্থনা করে এবং সাধারণ শ্রেণীর মানুষ করদান করে। 24 দাগের প্রশ্ন, তেই কর কাদের থেকে আদায় করা হতো? উত্তর হবে অভিজাত ও উচ্চ বুর্জোয়া বাদে অন্যান্য ফরাসিবাসীদের কাছ থেকে আদায় করা হতো তেই কর। তেই করের পরিমাণ ঠিক করতেন রাজা। 25 দাগের প্রশ্ন, কপিতাসীয় কর কাদের থেকে আদায় করা হতো? উত্তর হবে তৃতীয় সম্প্রদায়ের দরিদ্র জনসাধারণের কাছ থেকে। 26 দাগের প্রশ্ন, ভ্যান্তিয়াম কর কি? উত্তর হবে স্থাবর ও অস্থাবর সম্পত্তির ওপর আরোপিত আয় কর। 27 দাগের প্রশ্ন, লবণের উপর নির্ধারিত করের নাম কি ছিল? এটা পরীক্ষায় আসে, উত্তর হবে গ্যাবেল। 28 দাগের প্রশ্ন, বেগার শ্রমের নাম কি ছিল? উত্তর হবে করভি। 29 দাগের প্রশ্ন, ভোগ্যপণ্য বিশেষত মদ ও তামাকজাত পণ্যের উপর কি কর নেওয়া হতো? উত্তর হবে এইডস। 30 দাগের প্রশ্ন, চার্চকে কোন কর দিতে হতো? উত্তর হবে ডিম বা টাইড। 31 দাগের প্রশ্ন, দ্রোয়া দ্য কলবিয়ে এ দ্য সাস কি? উত্তর হবে একটি বিশেষ কর যা সামন্ত প্রভুকে জীবজন্তু ও মাছ শিকার করার অধিকারের জন্য দিতে হতো। 32 দাগের প্রশ্ন, পেঁয়াজ কি? উত্তর হবে পথ, সেতু ও খেয়াঘাটের উপর নির্ধারিত কর। 33 দাগের প্রশ্ন, বানালিতে কি? উত্তর হবে সামন্ত প্রভুর কলে গম, যব ভাঙানো বা মদ তৈরির জন্য উৎপাদিত ফসলের একটি নির্দিষ্ট অংশ দিতে হতো যা বানালিতে নামে পরিচিত। 34 দাগের প্রশ্ন, সাধারণ মুদ্রায় দেয় বাৎসরিক খাজনা কি নামে পরিচিত ছিল? উত্তর হবে সস। 35 দাগের প্রশ্ন, উৎপাদিত ফসলের দেয় কর কি নামে পরিচিত ছিল? উত্তর হবে সপার। 36 দাগের প্রশ্ন, মৃত্যু হলে বা জমি বিক্রয় করলে কৃষকরা সামন্ত প্রভুকে কোন কর দিতে বাধ্য ছিল? উত্তর হবে লদ এ ভত। 37 দাগের প্রশ্ন, প্রত্যক্ষ কর আদায় করার দায়িত্ব কাদের ছিল? উত্তর হবে রাজার প্রশাসনের। 38 দাগের প্রশ্ন, পরোক্ষ কর আদায় করতেন কারা? উত্তর হবে ত্রেত এলু নামে কর্মচারীগণ। 39 দাগের প্রশ্ন, যাজকরা কোন চুক্তি অনুসারে ফরাসি রাজাকে স্বেচ্ছা কর দিত? উত্তর হবে কন্ট্রাক্ট অফ পেইসি চুক্তি অনুসারে। 40 দাগের প্রশ্ন, অসিয়া রেজিম এর অর্থ কি? উত্তর হবে পূর্বতন সমাজ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আমি পরবর্তী পার্টের ভিডিওতে খুব শীঘ্রই হাজির হব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং ভিডিওটিকে একই ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।